অর্থাৎ আমরা দেখছি যে এটা কমে আসতেছে। এটা জাতির জন্য শুধু একটা বাজেট ঘাটতি আমি তা বলবো না শিক্ষা খাতে, বরং একটা জাতির পশ্চাৎপদতার জন্য এটা একটা বেসিক দিক। এবং আমাদেরকে হারানোর জন্য আমাদের কোনো শত্রু দরকার নেই, আমাদের প্রতিবেশী অথবা আন্তর্জাতিক কোনো খেলোয়াড় দরকার নেই। আমরা নিজেরা হারার জন্য আমাদের যথেষ্ট করে আমরা দাবি করে রেখেছি এবং সেই অবস্থান আমরা তৈরি করে রেখেছি এবং আমরা হেরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিটিজেন্স প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে এখানকার সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি নামেও প্রিয়, কাজেও প্রিয়। আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী আছেন, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অত্যন্ত অভিজ্ঞ সম্মানিত শিক্ষাবিদ এবং সামনে উপস্থিত বিভিন্ন শিক্ষা কমিটি বা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা কমিশনের সাথে সম্পৃক্ত সম্মানিত সুধীজন, প্রথমেই আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য সিটিজেন প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে চাই, আপনারা নিশ্চয়ই আমাদের এই জাতীয় সংসদের প্রথম অধিবেশন আপনারা যারা উপভোগ করেছেন সেখানে লক্ষ্য করেছেন সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যখন তার বক্তব্য দিয়েছেন, তিনি বক্তব্যের শুরুতেই গুরুত্বপূর্ণ দুটো ইস্যু অ্যাড্রেস করেছেন, যে শিক্ষা এবং স্বাস্থ্যে যেন সরকার গুরুত্ব আরোপ করে। এবং অত্যন্ত আনন্দের ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন যে সমাপনী বক্তব্যে সরকার দলীয় নেতা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই দুটো অ্যাড্রেসকে অত্যন্ত সৌজন্যতার সাথে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এটাকে ওন করেছেন। এবং এই সরকার বিরোধী দলের যে ঐক্যমতের ভিত্তিতে স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমি মনে করি আজকের এই ডায়ালগের একটা বাস্তব নমুনা আমরা সামনে খুব দ্রুতই দেখতে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীজন, দ্বিতীয় হচ্ছে যে আপনারা আপনি কি বলছেন তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে একটি দ্বিদলীয় ঐক্যমত্য জাতীয়ভাবে সৃষ্টি হচ্ছে? আমরা একটা ব্রিজ আপ দেখতে পাচ্ছি। আপনারা খুব ছোট একটা বিষয় আমি বলি, যখন তেলের খুব সংকট, তেলের লাইন কৃত্রিম অথবা বাস্তব, যেটাই ঠিক একদিন যখন এটা নিয়ে আলোচনা করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে বলা হলো যে আমরা এটা একটা সমন্বিত উদ্যোগ চাই, কারণ এই ক্রাইসিসটা দেশের না, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। ঠিক একটা কমিটি গঠন হয়ে যাওয়ার পরেই আমরা লক্ষ্য করলাম ম্যাজিক্যাল সিস্টেমে এই তেলের সংকটটা এবং লাইনটা একদিনের ব্যবধানে দূর হয়ে গেল এবং একটা আস্থার জায়গায় তৈরি হলো। আমার মনে হয় যে এটার একটা আস্থার জায়গা তৈরি করবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের আলোচনার ভিত্তিতে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, কে ছোট কে বড়, কে এগিয়ে যাবে কে পিছিয়ে যাবে। এবং আমিও আজকে বিরোধী দলের সাংসদ হিসাবে বা সংসদ সদস্য হিসাবে শুধু সমালোচনা করার জন্য অথবা টেনে ধরার জন্য, আমরা ছাত্রজীবনে আমার বিশ্ববিদ্যালয়ের যিনি বাংলার ছিলেন, আমার যিনি কোঅর্ডিনেটর ছিলেন, তিনি আমাকে বলতেন যে আমরা জাতি হিসাবে কোনো কিছু মনে করো না, আমরা জাতি হিসাবে হলো কাকড়ার জাতিতে আছি এখনো। তো স্যার বললেন যে কাকড়া জাতি হচ্ছে এরকম যে একটা কাকড়া যদি তুমি পাত্রে রাখো তো ওটা বেরিয়ে যাবে, ওটার জন্য ঢাকনা দরকার হয়। আর যদি অনেকগুলো কাকড়া একটা পাত্রের মধ্যে রাখো তো ওটার জন্য ঢাকনার দরকার হয় না, কারণ ওই কাকড়াগুলো প্রত্যেকে যারাই উঠতে চাইবে নিচে আর একটা প্রতিযোগিতা থাকে, ওকে টেনে নিচে নামিয়ে ধরার জন্য ও যে কোনোভাবে সে ব্যবস্থা করে, সুতরাং ওটাকে ঢাকার দরকার হয় না। তো একটা জাতি যদি এগিয়ে যেতে চায় তাহলে আমাদের টেনে হিস্টে নামানো উঠানো এটা যেন প্রক্রিয়া না হয়, সেই প্রক্রিয়াটাও বিরোধী দল হিসাবে আমরা ধারণ করি এবং মনে করি সরকারের সমস্ত ভালো কাজগুলো এগিয়ে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা থাকা দরকার। সম্মানিত সুধীজন, আপনারা জানেন যে আমাদের সরকারি নির্বাচনী যে ইশতেহার, আমাদের প্রতিমন্ত্রীর, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর এটা পছন্দ হয়েছে, আবার কিছু পছন্দ না হতে পারে, তখনও যেন আমরা তালি পাই। আমরা কিন্তু ওখানে সরকার বিরোধী দল দেখবেন যে আমরা তালির কিন্তু একটা প্রতিযোগিতা করি এবং হ্যাঁ না বলার ক্ষেত্রে আমরা একটা প্রতিযোগিতা করি, এটার মধ্যে একটা সৌন্দর্য আছে। এই টেবিল থাপড়ানোতে আমরা এমন হয় যে পরে এসে আমাদেরকে ওষুধ খেতে হয়, মানে হাতের ব্যথার জন্য। তো এটার আমরা একবার বলেছিলাম মানে আনঅফিসিয়ালি যে টেবিল থাপড়ানোর জায়গাটা যদি আরেকটু সফট করা যায় তাহলে আমাদের প্রতি একটু সহজ হয়, আওয়াজ কমে যাবে। তো আমি যে প্রসঙ্গটা বলছিলাম যে আমাকে সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলছিলেন যে এখানে সময় আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা 1 মিনিট কথা বলার জন্য বহুবার হাত জাগে, ওটাও হাত ব্যথার একটা কারণ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেন টেলিভিশনে যে হাত জাগিয়ে আছে, স্পিকারের কোনো দয়া আমাদের প্রতি আমরা পাই না। তো সেই জায়গায় এখানে যে সময় দেওয়া হয়েছে, আবার এটাও ঠিক, আমি খুবই ছোট মানুষ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কথা স্মরণ করতে হয় যে আমি তার থেকে উপস্থিত বক্তৃতা ন্যাশনালে যখন অ্যাওয়ার্ড পেয়েছি অর্থাৎ গোল্ড মেডেল পেয়েছি, উনি শুধুমাত্র তখন আমাকে বলেছিলেন যে ওর কি সময় শেষ হয়ে গেছে, মানে 3 মিনিট সময় উপস্থিত বক্তৃতা থাকে ন্যাশনালি, তো 3 মিনিট সময় যখন শেষ হয়ে গেছে উনি আমাকে বলছিলেন যে ওর কি সময় শেষ হয়ে গেছে, বলছে যে হ্যাঁ প্রাইম মিনিস্টার, উনি তখন প্রাইম মিনিস্টার, তো বলে যে হ্যাঁ ওনার তো সময় শেষ হয়ে গেছে, বলছে ওকে সময় দাও, ওর সময় থামানোর দরকার নেই, ওকে আরও টাইম বৃদ্ধি করে দাও। তো তখন বিচারক যারা ছিলেন বললেন যে এটা কাউন্ট হবে না, বলছে না কাউন্ট করার দরকার নেই, ও কথা বলুক। তো আজকে আমি মনে করি যে আমাকে স্লিপ দেওয়ার সুযোগ আছে, কিন্তু প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেঁচে থাকলে হয়তো আমাকে স্লিপ না দিয়ে হয়তো স্নেহ করতেন। তো সেই জায়গা থেকে আমার 2-3টা কথা একটু বলে আমি শেষ করব। সরকার টার্গেট নির্ধারণ করেছে বর্তমান সরকার যে তারা 5%
পর্যন্ত বরাদ্দ তারা নির্ধারণ করবে। তো সেই জায়গাটা আসলে কতটা বাস্তব, এই বাস্তবতার জায়গাটা আমি 2-3টা কথা একটু ছোট করে বলি। স্বাস্থ্যমন্ত্রীর সাথে যখন আমরা কথা বলেছি, তিনি একটা কথা খুব সিম্পলি বলেছেন যে মাসুদ সংসদ সদস্য মহোদয়, আমাদের অবস্থাটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, আমরা ওষুধ দেবো কোথায়? আপনারা নিশ্চয়ই সংসদে এই কথা বলতে শুনেছেন সকল সরকার এবং বিরোধী দল এবং স্বতন্ত্র, যে নাই এবং নাই, মানে 3 নাইয়ের উপর আমরা এখন আছি। আমাদের অন্তর্বর্তী সরকার 3 zeros এর কথা বলেছিল, আর আমরা বর্তমান সরকার এবং বিরোধী দল 3 নাইয়ের উপরে আছি, আমাদের নাইয়ের উপরে আছে। যখন সংসদ সদস্য কথা বলেন তখন স্পিকার নিজে বলেন, আমার তো কথা বলার কেউ নেই, আমি তো কথা বলতে পারি না, আমার পক্ষে একটু কথা বলেন, আমার এলাকার হাসপাতালের অবস্থাটাও ভালো না, আমারও শিক্ষা খাতের যে ভবনগুলো সেগুলো খুবই নাজুক অবস্থায় আছে, সেটার জন্য আপনারা একটু কথা বলেন। সড়ক মন্ত্রী যখন কথা বলেন তিনি বলেন, আপনারা সবাই যখন কথা বলেছেন তখন আমার এলাকার রাস্তা নিয়ে কে কথা বলবে, এটা নিয়েও আপনারা একটু কথা বলেন। তার অর্থ হচ্ছে সামগ্রিকভাবে যে আমরা একটা সংকটের মধ্যে আছি, এই সংকটের বাস্তবতায় এই যে আমরা সরকারের প্রতিশ্রুতি দেখেছি, তারা নির্বাচনী ইশতেহারে যে কথাটা বলেছেন, এইটাকে অন্তত এই বছরের বাস্তবতায় যদি 3% যদি করা যায়, তাহলে আমি মনে করি পর্যায়ক্রমে 2030-এর মধ্যে এটা 5 অথবা 6 যদি আমরা উন্নীত করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে 4 পর্যন্ত, সেই জায়গাটা আমাদের পৌঁছার একটা সুযোগ আমরা তৈরি করতে পারবো, এবং সেটা আমাদের করতে হবে। সেই জায়গাটা আমি মনে করি সরকার যারা পরিচালনা করছেন তারা যে হোপটা আমাদেরকে দিয়েছেন, সেই হোপের সাথে কিন্তু বাস্তবতা দেখেন, অন্তর্বর্তী সরকার আমরা খুব ভালো কথা বলতে শুনেছি, ভালো কাজের কথা বলতে শুনেছি, কিন্তু সেখানেও তারা 30 zeros-এর মধ্যে দারিদ্রতার কথা বলেছেন, শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্বের কথা বলেছেন, শূন্য কার্বন নিঃসরণের কথা বলেছেন, কার্বন নিঃসরণের কথা বলেছেন, কিন্তু শূন্য নিরক্ষরতার কথা কিন্তু তারা বলতে পারেন নাই। কারণ বলতে পারেন এই জন্য যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো কাজ হওয়ার মধ্যে না। এখন বর্তমান সরকারে যারা আছেন তারা যদি এই 5 বছরের প্রক্রিয়ায় 5টা বাজেটের একটা ধাপ নির্ধারণ করেন, সেই ধাপটা আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ হবে এবং সেই জায়গাটা আমাদের নিতে হবে। তৃতীয় হচ্ছে যে আমরা আজকে যেখানে আছি সেখানে প্রতিশ্রুতি বাস্তবায়নে যদি লক্ষ্য করি, 2018-তে আমাদের 2.2% ছিল, 2021-এ ছিল 2.9, 2023-এ ছিল 1.83%। অর্থাৎ আমরা দেখছি যে এটা কমে আসছে। এটা জাতির জন্য শুধু একটা বাজেট ঘাটতি আমি তা বলবো না শিক্ষা খাতে, বরং একটা জাতির পশ্চাৎপদতার জন্য এটা একটা বেসিক দিক। এবং আমাদেরকে হারানোর জন্য আমাদের কোনো শত্রু দরকার নেই, আমাদের প্রতিবেশী অথবা আন্তর্জাতিক কোনো খেলোয়াড় দরকার নেই, আমরা নিজেরা হারার জন্য আমাদের যথেষ্ট করে আমরা দাবি করে রেখেছি এবং সেই অবস্থান আমরা তৈরি করে রেখেছি, এবং আমরা হেরে যাচ্ছি। এই কারণে আমি লন্ডনে 2006-এ গিয়েছি। এই কথা কি আমাদের তালি দেওয়া উচিত না উচিত না? আমি দিয়ে আর কি করবো, কেউ না দিলে তার কিছু করার নেই। না আমি ঠিক মানে খারাপ একটা ঘটনাকে তালি দেওয়াটা কতখানি বোঝা যাবে বুঝে নেই আর কি। ঠিক আছে, বলেন। তো এই জায়গাটাকে আমি 2006-এ আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, তো সেখানে আমার যে হোস্ট ছিল, একটা সেমিনারের জন্য গিয়েছিলাম, তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেন্ট্রাল প্রেসিডেন্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল। তো আমি যে হোস্ট, তার ছোট বেবি নার্সারিতে পড়ে, কৌতূহলবশত সেও আমাদের সাথে এন্টারটেইন করেছে, আমাদের সাথে থেকেছে। তো রাত 2:30-3টা বেজে গেছে ওখান থেকে যেভাবে হোক ব্যাক করতে। রাস্তা যখন পার হচ্ছি, তো আমি তো ডানে বামে অত তাকানোর দরকার নেই, কিন্তু আমি তো বাংলাদেশি, তো এটা খুব লজ্জা নিয়েই বলছি আমার জায়গা থেকে। আমি রাস্তা ফাঁকা পেয়ে আমি রাস্তা পার হয়ে গিয়েছি, কিন্তু ওই যে ছোট বেবি নার্সারিতে পড়ে, সে তার বাবার দিকে তাকিয়ে বলছে যে মাই আঙ্কেল ইজ নটি বয়, মাই আঙ্কেল ইজ নটি বয়। আমি পিছনের দিকে তাকিয়ে আমি খুব লজ্জিত হয়েছি যে আমাকে সে নটি বয় বললো, তার বাসায় থাকি, লালবাতি ছিল, বাট কেন ক্রস করেছি আমি? সে দাঁড়িয়ে আছে তার বাবার সাথে, বাট আমি তো হেঁটে চলে গেছি। তো এই যে আমি হেঁটে চলে গেলাম, আমার কি শুধু অ্যাওয়ারনেসের অভাব? আমাকে কি আমার এডুকেশনাল লাইফে আমি আমার ছোট বাচ্চাকেও কি এটা আসলে সে একটা ভালো স্কুলেই পড়ে, ওই যে আজকে এখানে একটা আলোচনা এসছে যে সংসদ সদস্যদের বাচ্চারা কোথায় কি অবস্থায় পড়ে, এটারও একটা সার্ভে হওয়া উচিত। সেই সার্ভেতে দেখা যাবে আমরা ম্যাক্সিমাম আমরা ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ধরা খাওয়ার লাইনে আমরা আছি, যে আমরা ভালো জায়গায় আছি। আমি আমার এলাকায় থেকে গতকাল কি ঘুরে এসেছি, এলাকার স্কুলগুলোতে এই যে আজকে এখানে আলোচনা আসছে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারগুলো, দেখেন আমি যে স্কুলে পড়েছি, পরে মাদ্রাসায় পড়েছি, সেখানে তো পানি পড়তো। সেই পানি পড়া মাদ্রাসা থেকেই কিন্তু আমি পটুয়াখালী জেলায়, সরি ফর দ্যাট, যেটা আমার ক্রেডিটের জন্য না, আমি বলছি ইনফ্রাস্ট্রাকচার এটা খুবই অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। সেই পানি পড়া স্কুল থেকে পটুয়াখালী জেলায় আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে ফার্স্ট হয়েছি সেই সময়। তো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে ফার্স্ট হয়েছি কিন্তু পানি পড়া স্কুল থেকে। আমি তারপরে ক্লাস 8-এ স্কলারশিপ পেয়েছি। আমি বলছি এইটা যে স্ট্রাকচার আমাদের যত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় এখানে যেমন আলোচনায় নিয়ে আসা হয়েছে যে শিক্ষকদের ট্রেনিং করার প্রসঙ্গ যখন আসে তখন আরেকটা আফসোসের কথা কিন্তু আমাদের বলা হয়, সেটা হচ্ছে আমরা এবার সংসদে প্রায় বলেছি আমাদের মাননীয় স্পিকার আমাদের অসুস্থ হাসপাতালটাকে আল্লাহর রাস্তায় এটাকে একটু সুস্থ করা যায় কিনা ব্যবস্থা করে দেখবেন। আমরা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করব, সেই ট্রেনিংয়ে শিক্ষক যারা থাকবেন, শ্রদ্ধাকে বলছি, তাদেরকে ট্রেনিং কি দিবে, তাদের ট্রেনিং এর ব্যবস্থাটা কিভাবে হবে, সে যে ট্রেনিং দিবে সেই ব্যবস্থাপনাটাই আমরা উন্নীত হতে পারছি কিনা, সেটা কিন্তু আমাদের সরকারের তো শিক্ষক প্রশিক্ষণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তো অনেক ধরনের প্রতিষ্ঠান এই মুহূর্তে আছে না? এগুলি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, কিন্তু সেটা কতখানি কার্যকর এবং কতটা ক্যাপেবল সেটা হচ্ছে আমাদের জন্য বিবেচনা। এমপি মহোদয় যে আরেকটা ইস্যু তুললেন আর কি, সেটা আমরা যে বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অর্থাৎ প্রশিক্ষণের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে আমাদের উদ্যোগ এবং সুষ্ঠু পরিস্থিতি আছে কিনা সেটা উনি দেখার জন্য বলছেন। এরপর আমি জাস্ট শেষের দিকে আসছি।
এরপর আমরা দেখেন গত 2024 জুলাই আগস্টে আমাদের একটা স্লোগান আমাদের তরুণ যুবক ছাত্রদের শিক্ষার্থীদের ছিল, সেটা হচ্ছে মেধা না কোটা। আমরা বলেছিলাম মেধা মেধা, বৈষম্য দূর করা। কিন্তু আমি খুব অবাক হয়ে লক্ষ্য করছি, আমরা আমাদের ইউনিভার্সিটির সময় দেখেছি যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে টিচার হয় না, টিচার হয়েছে ফার্স্ট ক্লাস থার্ড। কেন? কনসার্নটা কি? কনসার্ন হচ্ছে পলিটিক্যাল ইস্যু। আমার ফ্রেন্ড বলতো যে পড়াশোনা করবো কেন, আমি তো দলীয় ভিত্তিতে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমার বিবেচনা করার জন্য এখনো বিসিএস, আমাদের বিগত বিসিএস গুলো বাছাই হচ্ছে। আমরা যে বাংলাদেশে বাস করি সেই বাংলাদেশে পড়াশোনা মেধার ভিত্তিটা কি আমরা এখনকার বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর যারা হচ্ছেন এবং সেখানকার পরবর্তী এমপি সাহেব, আপনি কি এটা বলছেন যে নতুন এই নির্বাচিত সরকার আসার পরেও সরকারি চাকরির ক্ষেত্রে এই ডিএনএ টেস্ট করার প্রচলন এখনো রয়ে গেছে তো বটেই, এবং সেটার প্রক্রিয়া তো আমরা 2024 পরে এই যে বর্তমান 12 ফেব্রুয়ারি পরে যে নির্বাচিত সরকার, সেই সরকারের এই প্রসঙ্গগুলো তো আলোচনা এসেছে এবং এটাতে একটা অরিডনেসও আমাদের মধ্যে তৈরি করেছে যে একই অবস্থা, অর্থাৎ আমরা বলছি সেই পুরনো বোতলে নতুন মদ আমরা লক্ষ্য করছি কিনা, এই মানে সংখ্যাটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। সেই সংখ্যার জায়গাটা আমাদের এখন দেখা যায় যে আমরা মেধার পরিবর্তে আমাদের দলীয় বিবেচনা যখন কার্যকর হয় তখন আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরিবর্তে, আমি আবার বলছি যে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় শুধুমাত্র একটা চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে আমি কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় আমি পিএইচডি করেছি। আমি আমার শিক্ষককে বলেছি পলিটিক্স এবং এডুকেশন এই দুটো একসাথে করা যায়, এটার একটা এক্সাম্পল আমি সেট করতে চাই। আমি কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় আমি আমার ইয়াটা শেষ করেছি, পিএইচডিটা আমি কমপ্লিট করেছি। এটার তখন সমালোচনা থাকতে পারে। কে সরকারে ছিল তখন? তো ওই 2006-07 অর্থাৎ বিএনপি সরকার ছিল। আপনি বাধা পান নাই কোনো? সরকার থেকে আমি বাধা তখন পাইনি এই অর্থে যে আমার যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন ব্যক্তিগতভাবে তিনি আমাকে পছন্দ করতেন মানে তিনি এনকারেজ করেছেন যে তোমরা যদি এটা করো, যে পলিটিক্সের থেকে যদি তোমরা এটা করতে পারো তাহলে এটা একটা তোমাদের জন্যই হবে, এক্সাম্পল হবে। তো সেই জায়গাটা আমি বলছি যে এই কাজটা আমাদের করার সুযোগ এখন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে দলীয় পদ নিয়ে আমাদের বেশি উত্তেজনা থাকে, অর্থাৎ একাডেমিক জায়গাটা আমরা কভার করতে পারি না। শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারে আমি বলেছি যে শিক্ষকদের একটা নিরবিচ্ছিন্ন মানে গুণগত মান সম্মত রেখে তাদের ট্রেনিং সিস্টেমটা আমাদের ধারণ করা দরকার। এরপর দেখেন মিড ডে মিলের ব্যাপারে যে একটা কনসার্ন আমাদের এলাকা, আমি যাওয়ার পরে এলাকা থেকে আমাকে দেওয়া হয়েছে, শিক্ষকদের নিয়ে আমি বসেছিলাম, সে সকল প্রাইমারি প্রধান যারা তাদের সাথে আমার বসার সুযোগ হয়েছে, সেখানে তারা বললেন যে দেখেন যে প্রতিষ্ঠানগুলোকে এই কলা দিতে বলা হয়, ডিম দিতে বলা হয় বা যে মিটটা দিতে বলা হয়, মিলটা দিতে বলা হয়, এই প্রতিষ্ঠান যেটা, এই প্রতিষ্ঠানটাকেও কোনো ক্ষেত্রে পলিটিসাইজ করার কারণে তারা আসলে শিক্ষকদের কাছে দায়বদ্ধ না, তারা তাদের উপরের যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তি তাদের কাছে জবাবদিহি করে। সুতরাং কয়টা ডিম নষ্ট হলো, কয়টা কলা কাঁচা থাকলো, কয়টা বিস্কিট নষ্ট হলো, এটার জবাবদিহি তারা শিক্ষকের কাছে করে। কলা আর ডিম সরবরাহকারীরাও রাজনৈতিক পদে থাকতে পারবে, পলিটিসাইজড হয়ে যাচ্ছেন। এটা যে এখানে যে কোশ্চেন দিয়েছেন না যে পদধারীরা থাকতে পারবেন কিনা, এটাও বিবেচনা নিতে হবে। যারা এইটাকে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করেন সেই জায়গাটা দলীয় মানে দলীয় ব্যক্তিদের কাছে থাকার কারণে এটা তারা জবাবদিহির আওতায় আসতে মানে শিক্ষক প্রধানদের এই সাহসই থাকে না। আমি খুব মানে প্র্যাকটিক্যালি বলছি, সাহসই থাকে না ওই ব্যক্তিকে জিজ্ঞেস করার যে আমার এই জিনিসগুলো নষ্ট কেন এবং এটা আপনি করলেন কেন, এই কাজটা আমরা করতে পারছি না। সেই জায়গায় এখানে আরেকটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে দেখেন আমাদের প্রাইমারি স্কুলে যে সমস্ত কোমলমতি শিক্ষার্থী সন্তান তুল্যরা পড়ে, একইভাবে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার সন্তানরাও পড়ে। সেখানে আমি খুব মাদ্রাসা শিক্ষকদের খুব মানে আকুতি দেখেছি যে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম সেই বৈষম্য তো এখনো থেকে গেছে। আমি জানি না যে ইউনিফর্ম, তারপরে জুতা, মিড ডে মিল আমার মাদ্রাসার এই একই কোমলমতি শিক্ষার্থীরা পাচ্ছে কিনা, আমার তো মনে হয় না এখনো তারা পাচ্ছে। যদি না পেয়ে থাকে তাহলে এরকম একটা বাংলাদেশকে আমরা কল্পনা করি। আমি শিক্ষা প্রতিমন্ত্রী আছেন এখানে, আমি খুব স্পষ্ট করেই বলি যে এইরকম একটা মানে কি বলে যে ইকুয়ালিটির উপরে আমরা কি করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, শিক্ষা জগৎকে আমরা কি করে আগাবো, সেই জায়গাটা আমার বোধ হয়। মাসুদ সাহেব, আমাদের এখানে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সাহেব আছেন, উনি বলবেন একটু পরে, আমি আশা করি। তবে এবারের বাজেটে আপনার ওই সবচেয়ে বড় প্রজেক্ট তৌফিক কত নম্বর গেছে, এটা কত টাকার? তৌফিক না এখানে কোথায়? ওখানে যে সবচেয়ে বড় প্রজেক্টে গেছে সেটা কিন্তু মাদ্রাসা শিক্ষা এবং নৈতিক শিক্ষার জন্য একটা বড় অর্থ বরাদ্দ এবার বাজেটের ভিতরে আছে। ধন্যবাদ। আমি তো মাদ্রাসা শিক্ষা বোর্ডের উনি বলবেন। হ্যাঁ বলেন। এরপরে শেষ আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের আমরা আসলে কতখানি তাদেরকে সমাদর করতে পারছি, শুধু মুখে, শুধু বক্তব্যে, শুধু লিখে। আমাদের সম্পর্কে, দেশ সম্পর্কে একটা কথা বাইরের লোকেরা বলে, আমরা যখন বাইরে মাঝে মধ্যে টুকটাক যাই, যে আপনারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আসলে আমাদের সবাইকে, আমি সরকার বিরোধী, মাঝখানে শিক্ষাবিদ, কাউকে মিন করছি না, আমরা সবাইকে মিন করছি যে আমরা যা বলবো তা করবো, যা করবো না আমরা তা
বলবো না, আমরা সেটা বলতে চাই না। সেই জায়গাটা আমাদের ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের জবাব, শান্তিপূর্ণ একাডেমিক জায়গা, উচ্চশিক্ষার জন্য আমাদেরকে যে উৎসাহিত করা, উচ্চশিক্ষা উৎসাহিত করবেন কি? আমি 2006-এ, আমি বারবার আমার কথা বলছি, আমি 2006-এ যখন 7-এ যখন এসে পিএইচডি কমপ্লিট করে ইংল্যান্ডে গিয়েছি, ইংল্যান্ডে সেমিনারে যাওয়ার পর সেখানকার আমার যারা ওয়েল উইশার ছিলেন বলে যে আপনারা দেশে যেতে হবে না, দেশে আপনাকে কাজে লাগাতে পারবেন, আপনি পলিটিসাইজ হয়ে যাবেন, আপনি প্যাকেট হয়ে যাবেন, আপনি থেকে যান এখানে, আপনাকে আমরা কাজে লাগাই। আমি বললাম কি করে? এই বললো যে একটা টিম দেখালো যে বাংলাদেশের খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা, তারা ওখানে ওয়ার্ক করছেন, ওখানকার সরকারকে তারা সহযোগিতা করছেন, প্রমোট করছেন। এবং আপনারা নিশ্চয়ই জানবেন, আমি এটা অন্তর্বর্তী সরকারের ভালো মন্দ দিক বলছি না, অন্তর্বর্তী সরকারের সময় একটা ট্রেন্ড তৈরি হয়েছিল, যারা বাইরে আছেন সেই সকল মেরিটোরিয়াসরা বাংলাদেশে কিছু একটা করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন। ঠিক আবার 2025-এর শেষের দিকে এসে একটা ট্রেন্ড তৈরি হলো যে না, আসলে আশার দিক বলে তেমন কিছু নেই। আবার অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে বা কেউ বিমানবন্দরে গিয়ে গুড বাই বাংলাদেশ লিখেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে চলে গেছেন। কেন চলে গেছেন? সেই জায়গাটা আমাদের দেখতে হবে যে আমরা শুধুমাত্র উচ্চশিক্ষিত লোক তৈরি করব, তাদেরকে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তাদেরকে এখানে নন পলিটিক্যাল এনভায়রনমেন্টে কাজে লাগাবার জন্য আমরা একটা উদ্যোগ আসলে গ্রহণ করতে পারবো। শেষ হচ্ছে যে আমরা শিক্ষা সংস্কার কমিশন, এই শিক্ষা সংস্কার কমিশনের মতামত নেওয়া হয়েছে। কেন এটা থাকে না এই জন্য সরকার বদলায়, কমিশনও বদলায়। কিন্তু আমরা যদি এরকম কি একটা করা যায় না যে সরকার বদলাবে কিন্তু কমিশনের জায়গাটা তার মতো করে নীতি আদর্শ ঠিক রেখে, আমাদের এখনো মানে 13টা উইংয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। প্রাইমারি আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, ইংলিশ মিডিয়াম আছে, কওমি আছে, এর বাইরেও আরো 13টা ধারা আছে। 13টা ধারায় একটা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, আর আপনি জাতীয় ঐক্যমত গড়তে চাইবেন, এটা তামাশা ছাড়া আর কিচ্ছু নয়, এটা স্রেফ তামাশা। এই তামাশা থেকে মুক্তি পাইতে চাইলে আমার 13টা ধারা থেকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ওয়ান ওয়ে, ওয়ান সিস্টেম, ওয়ান ডেভেলপমেন্ট, এই পলিসি যখন আপনি নিতে পারবেন, তখনই কেবলমাত্র বৈষম্য বলেন, আমাদের মধ্যে জাতিগত অনৈক্যের কথা বলেন, তখন আমরা টেবিলও চাপড়াতে পারবো, একযোগে জাতীয় প্রয়োজনে আমরা একসাথে কাজও করতে পারবো। সেই জায়গাটা আমরা এখনো তৈরি করতে পারি। আপনারা খেয়াল করেন কিন্তু এমপি সাহেব, আমাদের মনের ভিতরে একটা গুরু বিষয় থাকে, সেটা হলো এত ধরনের শিক্ষা ব্যবস্থাকে একীভূত করার ক্ষেত্রে জাতীয় স্বার্থে ঐক্যবোধের ভিত্তিতে এবং গুণমান নিশ্চিত করে করা যাবে কি জানাবে না। আমরা অনেকেই মনে করি উনি যেই দলের প্রতিনিধিত্ব করেন তাদের হয়তো ভিন্ন চিন্তা থাকলেও থাকতে পারে। আজকে এমপি সাহেবের কথা থেকে কিন্তু আমরা আরো অনেক উৎসাহব্যঞ্জক বার্তা পেলাম বলে আপনারা মনে করি। আপনারা কি তাই মনে করেন কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ এটা রেজ করার জন্য। যে আমাকে হয়তো আগের কথার কারণে স্লিপ দেওয়া হচ্ছে না, কিন্তু আমি স্লিপ স্যারে শেষ করে দিচ্ছি। আমার কাছে এখানে সংসদ সদস্যবৃন্দ আছেন, প্রতিমন্ত্রী তো আছেনই, এলাকায় যাওয়ার পরে 3 ক্যাটাগরি পেপারস, মানে আমরা যখন গাড়ি নিয়ে যাই, মানে গাড়িতে কাগজ আর ধরে না আর কি। আমাদের সাথে যারা ছোট ভাইরা থাকেন বা সহকারী যারা থাকেন বলেন যে স্যার গাড়িতে তো কাগজ ধরছে না আর। মানে কাগজগুলো কি 3 ক্যাটাগরির, 1 চাকরি চাই, 2 স্বাস্থ্য ট্রিটমেন্টের জন্য, 3 হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কোনো জায়গায় তাদেরকে আমরা কাজে লাগাতে পারি না। আমরা বলছি বেকারত্ব দূর করব, লক্ষ লক্ষ লোককে আমরা চাকরি দেবো, সেই জায়গাটা কোথায়? কারিগরি সিস্টেম, একটা মানুষ যখন নিজের মতো করে শিক্ষা গ্রহণ করে, সেই কারিগরি শিক্ষার ব্যাপারে আমাদের বর্তমান সরকার আমরা শুনেছি যে তাদের ইশতেহারে তারা উল্লেখ করেছে যে প্রতি উপজেলায় একটা করে টেকনিক্যাল প্রতিষ্ঠান, আর প্রত্যেক জেলায় একটা করে হচ্ছে তারা পলিটেকনিক স্থাপনের জন্য। সেগুলি তো ঠিক মতো ব্যবহার হয় না। এটা বলছি যে না হওয়ার কারণে যেটা হচ্ছে, যে পেপারস আমার কাছে দিচ্ছে, আমি বললাম তুমি কি ইংরেজি একটু পারো লিখতে বা বলতে? যে স্যার এটা চেষ্টা করতেছি। আমি বললাম একটু মোবাইলে টুকটাক কম্পিউটারে বসলে কি একটু লেখাটাকা পারবা? বলছি যে স্যার এটাও ঢাকায় যখন চাকরি হবে তখন এটা নিয়ে আমি কিছু কাজ করবো বলে চিন্তা করছি। তা আমি বললাম যে প্রতিষ্ঠানে তোমাকে দেওয়া হবে, এই প্রতিষ্ঠান মিনিমাম এই 2টো জিনিস তোমার কাছে চাইবে, যে মিনিমাম তুমি 2টো ভাষা তোমার জানা আছে কিনা, একটা বাংলা, সাথে ম্যান্ডেটরি ইংলিশটা তোমাকে একটু জানতে হবে। বলছে এটা তোমার জানা নেই, তুমি কম্পিউটারে একটু বসতে পারো না। তো এই বসতে পারা না পারাটা কি শুধু সে দায়ী এটার জন্য? তাহলে তার পেপারসটা নিয়ে এসে তো আমি কোথাও সাবমিট করতে পারছি না, আমাদের প্রতিষ্ঠানে কোথাও দেওয়া যাচ্ছে না। সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের কারিগরি প্রশিক্ষণের যে আওয়াজ আমরা তুলেছি, এই আওয়াজটাকে বাস্তবায়ন করতে হলে প্রক্রিয়াগতভাবে আমাদেরকে আগাতে হবে এবং গুণগত দিকে সেখানে আমাদের নজর দিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য। ভুল হলে ক্ষমা করবেন।